তুই বন্ধু যাই বল, গ্রামে যাওয়ার মজাটাই আলাদা। আমি এত বড় হয়ে গেলাম, এখনো আমি একবারের জন্য গ্রামে যাইনি। এই আমি প্রথমবার গ্রামে যাচ্ছি, তার মজাটাই আলাদা লাগছে। তারপর তুই ক বছর বাদে যাচ্ছিস তাহলে গ্রামে? আমি ওই ধর না 8 বছর। আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন আমার ঠাকুমা আমার পিসির বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তারপর আমি পিসির বাড়িতে থেকেই পড়াশোনা কমপ্লিট করলাম। কিন্তু সুবীর, তোকে পিসির বাড়ি কেন পাঠিয়ে দিয়েছিল তুই কি বলতে পারবি? আমি ওসব কিছু জানি না, কিন্তু তখন কিছু একটা গ্রামে হয়েছিল, সেই জন্য আমার ঠাকুমা পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এইভাবে ওরা দুজন এগোতে থাকলো গ্রামের দিকে গল্প করতে করতে। তারপর গ্রামে পৌঁছে ওরা যা দৃশ্য দেখতে পেল, সেটার জন্য ওরা প্রস্তুত ছিল না। ওরা দেখতে পেলো একটা বট গাছ থেকে একটা লোক গলায় দড়ি দিয়ে ঝুলছে, তার নিচে দাঁড়িয়ে আছে গোটা কয়েক লোক। তারপর ওরা দুজন ওই ঝুলন্ত দেহটাকে দেখে নিশ্চিতভাবেই ভয় পেয়ে যায়। তারপর তারা লক্ষ্য করলে দেখতে পারে ওই গাছের নিচ থেকেই একটা লোক হাঁটতে আসতে আসছে তাদের দিকে। তারপর ওই লোকটাকে সুবীর জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, এখানে কি হয়েছে? উনি মারা গেলেন কি করে? তা আমি জানি না, কিন্তু এই ঘটনা এই গ্রামে হতেই থাকে। কেন, কি কারণে, সেটা আমি জানি না। দাদা ওসব কথা ছাড়ুন, তাহলে আপনি বলতে পারবেন এখানে হরির বাড়িটা কোথায়? হরির বাড়ি? হরির বাড়ি যাবেন আপনারা? এই তো আর একটু হেঁটে যাবেন, তাহলেই সামনেই হরিদার বাড়ি। লোকটার কথা মতো তারা আরেকটু হেঁটেই সামনে হরিদাদুর বাড়িটা দেখতে পেল। হরিদাদু বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। তারপর তাজন হরিদাদুর কাছে গেল। কি রে দাদু ভাইয়েরা, তোরা দুজন এরম হঠাৎ চলে এলি? একবার তো আমাকে জানাতে পারতিস। তোমাকে জানিয়ে এলে যে সারপ্রাইজটা নষ্ট হয়ে যেত দাদু। কেন, তোমাকে জানিয়ে আসিনি বলে তোমার কি রাগ হয়েছে? না না দাদু ভাইয়েরা, রাগ কেন করতে যাব? তুই তো আমার নিজের সন্তানের মতো, আমার এতে কোনো রাগ হয়নি। দাদু, এ হলো সুভাষ। এ আমার খুব ভালো বন্ধু। এ নাকি কোনোদিনও গ্রাম দেখিনি, তাই ভাবলাম আমি তো গ্রামের বাড়িতেই যাচ্ছি, ওকেও নিয়ে যাই। ওর গ্রাম দেখাও হবে আর আমার একটা সঙ্গীও থাকবে। বাহ বাহ বাহ, খুব ভালো কাজ করেছো তুমি। তা তোমরা সকাল থেকে তো কিছুই খাওনি। যাও, গিয়ে এবার তোমরা একটু খাওয়া দাওয়া করে নাও, দিয়ে একটু খুয়ে বসে নিও। অনেক জার্নি করেছো তো। তারপর ওরা দুজন খাওয়া দাওয়া শেষ করে দাদুর কাছে গল্প করতে গেল। তারপর সুবীর গল্প করতে করতে দাদুকে একটা কথা জিজ্ঞাসা করলো। আচ্ছা দাদু, আসার সময় দেখলাম একটা লোক গাছে গলায় দড়ি দিয়ে মারা গেছে। কি ব্যাপার বলো তো? না না, ওটা কিছু না। এরকম ঘটনা আমাদের গ্রামে প্রায়ই ঘটে থাকে। না না, ওটা কিছু না। বলছি দাদু, আমাদের ওই পুকুরটায় আর মাছ আছে? আছে আছে, মাছ আছে বই কি, ভালোই মাছ আছে। কি রে সুবীর, তোর গ্রামের বাড়িতে পুকুর আছে, আমাকে তো আগে বলিসনি। চল তাহলে একবার পুকুর পাড় থেকে ঘুরে আসা যাক। চল তাহলে, খাওয়া দাওয়া তো শেষ হয়েই গেছে। এক ঘুম দিয়ে টিয়ে সন্ধেবেলার দিকেই যাওয়া হবে এখন। না না, ওই পুকুর পাড়টা একদম ভালো না। সন্ধেবেলা ওখানে গেলে তোদের কোনো বিপদ হতে পারে। তোর থেকে ভালো তোরা সকালবেলা যাস। দাদু, আজকালকার দিনে এসব বিশ্বাস করো? আমরা তো বড় হয়েছি নাকি? ঠিক আছে, আমরা না হয় মন্টু কাকাকে নিয়ে যাব। এবার তো তুমি কিছু বলতে পারবে না। এত জোর করার ফলে হরিদাদু তাদের আর মানা করতে পারলো না। এরপর সন্ধ্যা নামলেই তারা দুজন মন্টু কাকার সাথে সেই পুকুরের দিকে রওনা দেয়। তারপর তারা তিনজন হাঁটতে হাঁটতে সেই পুকুরের ধারে এসে দাঁড়ালো। তারপর ওখানে তারা নিজেদের মতো গল্প করতে শুরু করলো। তারপর মন্টু কাকার মনে হলো তার পাশ দিয়ে কিরম একটা বাতাস বয়ে গেল। তারপর মন্টু কাকা বলল, চল, অনেক হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। তার চাইতে বরং বাড়ি যাওয়া যাক। তারপর ওরা দুজন মন্টু কাকার কথা শুনে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বাড়ি যাওয়ার আগেই বৃষ্টি নেমে এলো। তারপর তারা তিনজন একটা গাছের নিচে দাঁড়ালো যাতে বৃষ্টিটা কমে যায়। কিন্তু হলো ঠিক উল্টো, বৃষ্টি যেন মনে হচ্ছে জোরে, আরো জোরে আসছে। তারপর হঠাৎ সুভাষের কানে যেন একটা চেল্লানোর আওয়াজ এলো। কি ব্যাপার বলতো সুবীর, একটা চেল্লানোর আওয়াজ শুনতে পাচ্ছিস তুই? হ্যাঁ, আমিও পেলাম, চল তো গিয়ে দেখি। তারপর তারা তিনজন ওই গাছটার আশেপাশে তন্ন তন্ন করে খুঁজতে থাকে।
তারপর সুবীরও তার নিজের মতো খুঁজছে। তারপর সুবীর এক জায়গায় গিয়ে বসলো। তারপর হঠাৎ সুবীর দেখতে পেল একটা লোক দাঁড়িয়ে আছে। সুবীর লোকটাকে দেখে যেন অবাক হয়ে গেল। তারা দুজন আসার সময় যে লোকটাকে দেখেছিল গাছের গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, ওই লোকটাই দাঁড়িয়ে আছে সুবীরের সামনে। সুবীর ওই লোকটাকে দেখে চিৎকার করে উঠলো। সুবীর দেখতে পেল সেই লোকটা দাঁড়িয়ে আছে তার অর্ধেক কাটা ঝলসানো চেহারা নিয়ে। এটা কি? এটা কি করে সম্ভব? এ তো সকালবেলায় গলায় দড়িতে মারা গিয়েছিল। এর দেহ এরমভাবে কে করলো? সুবীর, সুবীর, এখানে থাকা মনে হচ্ছে আমাদের জন্য ঠিক হবে না। যত তাড়াতাড়ি পারি আমরা বাড়ি চলে যাব। মন্টু কাকা, কোথায় গেল মন্টু কাকা? চলো বাড়ি যাব, এখানে থাকা আমাদের ঠিক হবে না। মন্টু কাকা কোথায় চলে গেল? হা 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 হা। আমি তোদের মন্টু কাকা নই, আমি হলাম একজন পিশাচ। তোদের দুজনের মৃত্যু আজ আমার হাতে। আজ আমার প্রতিশোধ পূরণ হবে। আমি আবার কি করলাম? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। দোষ তুই করিসনি, দোষ করেছে তোর হরিদারু। আমার এই ছেলেটাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে তোর হরিদারু। না, আমি আমার চোখের সামনে ঘটা ওই দৃশ্য কিছুতেই ভুলতে পারি না। তোর মৃত্যু আজ আমার হাতে। হা হা হা। এই বলে সেই পিশাচটা তাদের দুজনের দিকে ধাওয়া করে যেতে লাগলো। ঠিক তখনই আরেকটা ভূত এসে সেই পিশাচটাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরলো আর সেখানেই আটকে দিল। তারপর ওই ভূতটা বলে উঠলো, তোমরা এক্ষুনি এখান থেকে পালাও, না হলে আমার মতো তোমরাও এই ঘরে মরবে। আর পারলে এখান থেকে বেরোনোর পর এই গাছটা কেটে দিও, তাহলেই এই ভূতটা মরে যাবে। তারপর তারা দুজন ওখান থেকে নিশ্চিন্তভাবে চলে গেল। ঠিক তার পরের দিন তার দাদুকে বলে সুবীর ওই গাছটার কাটার ব্যবস্থা করে দেয়। তারপর থেকে ওই গ্রামে সব মৃত্যুও কমে যায়।